নরসিংদীতে ধর্ষণের পর হত্যায় গ্রেফতার ৫, এখনো ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত নুরা। পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে। শিশু কিশোরী ধর্ষণ ও হত্যায় স্তম্ভিত জাতি, মন্তব্য জামায়াত আমিরের। নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বদ্ধপরিকর সরকার, বললেন মির্জা ফখরুল। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন। এবং আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। পাল্টাপাল্টি হামলায় নিহত ২২৮, আহত ৩ শতাধিক। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত নুরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। গেল বৃহস্পতিবার বাবার কাছ থেকে অপহরণ করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। জেলার মহিষাসুরা ইউনিয়নের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রেজাউল করিমের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষণের শিকার কিশোরী হত্যার ঘটনায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলী দেওয়ান সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে মাধবদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার বাবার কাছ থেকে অপহরণ করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। জেলার মহিষাসুরা ইউনিয়নের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমরা খালি আইয়া দেখছি লাশের ভরা বান্ধা। দ্রুত সময়ের ভিতরে এই আসামিদের জন্য গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক এরকম শাস্তি দেওয়া হয়। আইন প্রয়োগকারী সংস্থা এটার দায়িত্ব আছে, তারা যেভাবে হোক এমন একটা দৃষ্টান্ত শাস্তিমূলক নেবে যে ভবিষ্যতে যেন কেউ সাহস না করে। পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়েরের পর ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে। এজাহারে ৯ জন আসামি করা হয়েছে। এই ধর্ষক হিসেবে ৪ জন, ৪ জনের মধ্যে ২ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী ৫ জনের মধ্যে ৩ জনকে অ্যারেস্ট করেছি। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে ধর্ষক সহ সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি সহ সারা দেশে ধর্ষণ বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। ঢাকায় ৬ বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা। নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে স্কুল ছাত্রীকে হত্যা। এই ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার বেলা ১১টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শফিকুর রহমান অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচনে জামায়াতের হক কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার ঠাকুরগাঁও ও সিলেটে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নাজমুল ইসলামের প্রতিবেদন। শুক্রবার ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফিজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে নতুন সরকার।
গণতন্ত্রের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উদ্যোগ কাজগুলো করা হবে। প্রাতিষ্ঠানিক উদ্যোগ করা হচ্ছে। এদিকে সিলেটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, নির্বাচনে তাদের প্রত্যাশার প্রতিফলন হয়নি। এ নির্বাচনের মাধ্যমে জামাতে ইসলামের হক কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রত্যাশার প্রতিফলন হয় নাই, না, এতে আমরা হারিয়ে যাইনি। আমরা যেখানেই যাচ্ছি লোকেরা বলে আপনারা হারেন নাই, আপনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, জাতির সামনে এটা পরিষ্কার। যদিও জামাত ইসলামের জীবনে আমাদের এই অর্জনটা সংসদীয় রাজনীতিতে এই মাপেই প্রথম। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5.4 বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা 5.3। নতুন বইয়ের গন্ধ আর রঙিন মলাটে অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে বাঙালির প্রাণের উৎসব। প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা 11টা থেকে বেলা 1টা পর্যন্ত শিশু প্রহর উদযাপনের অংশ হিসেবে শিশু কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। অমর একুশে বইমেলা প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, আর ছুটির দিন বেলা 11টা থেকে শুরু হয়ে চলবে রাত 9টা পর্যন্ত। এবার মেলা চলবে 15ই মার্চ পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন। মনির, বইমেলার সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। শুক্রবারের বইমেলা আসলে ভাবতেই অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিছুই করার নাই, কারণ নানান বাস্তবতায় এবারে বইমেলা পিছিয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং যেই একটি জাতির যেই শুদ্ধ এবং ন্যায়ভিত্তিক একটি জাতি গঠনে বইয়ের যে আসলে প্রয়োজনীয়তা কতখানি এবং গবেষণাধর্মী বইয়ের যে প্রয়োজনীয়তা কতখানি, সেটি কিন্তু গতকাল প্রধানমন্ত্রী বলেছেন। এবং আসলে তাসনুবা, আমরা এই মুহূর্তে আছি অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। আজকে বইমেলার দ্বিতীয় দিন, সকালেই ছিল শিশু প্রহর। সকালের অবস্থা যদি আমি একটু বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু সকালে অভিভাবকদের হাত ধরে, বিশেষ করে বাবা মায়ের হাত ধরে অনেক শিশুরা তারা শিশু প্রহরে অংশ নিয়েছে এবং তারা যেই করকরে মলাটের নান্দনিক মলাটের যেই বইগুলো, সেই বইগুলো তারা ছুঁয়ে দেখেছে এবং যেটি পছন্দ হয়েছে সেটি কিন্তু তারা কিনেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যেটি বলছিলাম যে নানান বাস্তবতা এবার বইমেলা পেছানো হয়েছে এবং চলবে। এটি কিন্তু মোট ব্যাপ্তিকাল 18 দিন এবং চলবে এটি 15 মার্চ পর্যন্ত, অর্থাৎ 18 দিন আসলে এই মেলাটা চলবে। এবং যার কারণে আমরা দেখেছিলাম যে ঐতিহাসিক বাংলাদেশের যেই সাহিত্য সংস্কৃতি, সেই সাহিত্য সংস্কৃতির ঐতিহাসিক অংশ, অবিচ্ছেদ্য অংশ অমর একুশে বইমেলা, এবং সেই ঐতিহ্যকে আসলে সরকার কিন্তু হাতছাড়া করতে চায়নি। যার কারণে প্রকাশকরা প্রকাশকদের কিন্তু গাছের একটা ভাব ছিল, তারা মেলায় অংশগ্রহণ করতে চাচ্ছিলেন না, কারণ একটি জাতীয় নির্বাচন, তারপরে রমজান, সব মিলে আসলে নানান দিক চিন্তা করে কিন্তু প্রকাশকরা আসলে বইমেলা আয়োজন করতে চাচ্ছিলেন না। কিন্তু প্রকাশকদের সাথে বাংলা একাডেমি বারবার বসেছেন এবং তারা যেই বিষয়টি নিশ্চিত করেছেন যে প্রকাশকদের 3টি দাবি ছিল, সেই 3টি দাবি বাংলা একাডেমি মেনে নিয়েছে। অর্থাৎ যেই স্টলগুলো দেখা যাচ্ছে, সেই স্টলগুলোর কিন্তু আসলে যে স্টলের যে চার্জ, সেই চার্জটা কিন্তু আসলে এবার দেয়া লাগছে না, সম্পূর্ণ মকুব করেছে যারা। তবে এবারে কিন্তু 579টা স্টল রয়েছে, এবার কোনো প্যাভিলিয়ন নেই, যেহেতু যে বললাম যে একটি বিশেষ বাস্তবতায় এই বইমেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমি যদি এখনকার বাস্তবতা একটু দেখাতে চাই, যে আমার পেছনে আসলে দেখেন যে শুক্রবার, আজকে শুক্রবার হিসেবে যেই জমজমাট অবস্থা থাকার কথা, সেটি কিন্তু নেই, দেখা যাচ্ছে একদমই ফাঁকা। এবং যারা আসছেন তারা কিন্তু আশেপাশের যারা থাকেন এবং ঢাকা ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা, তারাই কিন্তু আসলে এই বইমেলা প্রাঙ্গণে আসছেন, বিশেষ করে তাদের বন্ধু বান্ধবী এবং তাদের যে সহপাঠী রয়েছেন
তাদের সাথে কিন্তু আসলে রয়েছেন। এবং আমরা আরেকটি সৌন্দর্য অর্থাৎ নতুন বাংলাদেশের যে সৌন্দর্যের কথা বলি, আমি একজন লেখকের সাথে কথা হচ্ছিল, তিনি আসলে দীর্ঘ 17 বছর লন্ডন প্রবাসী ছিলেন এবং তার যেই 3-4টা বই প্রকাশ করেছিল, যে অবরুদ্ধ বাংলাদেশ নামে একটি বই, সেই বই কিন্তু আসলে বইমেলায় প্রকাশের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু আসলে তিনি তার ভালো লাগার গল্পটি আমাদের কাছে শেয়ার করছিলেন, যে দীর্ঘ 17 বছর পরে যে বাংলাদেশের যেই ট্রমারাইজ যে অবস্থা, সেই অবস্থা থেকে আসলে মুক্তি মিলেছে এবং তার জন্যই কিন্তু এবারের বইমেলায় তারা তাদের যেই বই, সেই বইগুলো কিন্তু আসলে পাঠকের মধ্যে পাঠককে জানান দেওয়ার সুযোগ এসেছে। এবং তিনি বলছেন যে এটি হয়তো নতুন বাংলাদেশের সৌন্দর্য, গণতান্ত্রিক বাংলাদেশের সৌন্দর্য। তাসনুবা, আমার কাছে এই ছিল শুক্রবারের অর্থাৎ আজকের বইমেলার সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। রমজানের প্রথম দিকে অস্থিরতা থাকলেও স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর বাজারগুলোতে। ছোলা, পেঁয়াজ কিংবা রসুনের দামে অভিযোগ না থাকলেও ক্রেতাদের নাভিশ্বাস এখনও লেবু, শসা, কাঁচামরিচের দামে। তবে বিক্রেতারা বলছেন সপ্তাহের ব্যবধানে চাহিদার শীর্ষে থাকা পণ্যগুলোর দাম কিছুটা কমেছে, যদিও তা ক্রয় ক্ষমতার বাইরে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। রমজান এলেই কিছু পণ্যের চাহিদা যেমন বাড়ে, ঠিক একই রকমভাবে বাড়ে দামও। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাজধানীর বাজারগুলোতে তেল, ছোলা, পেঁয়াজ, রসুন নিয়ে সমস্যা না থাকলেও ক্রেতা মহলে বিস্তর অভিযোগ লেবু, শসা ও কাঁচামরিচের দামে। দাম কিছু কিছু বেড়েছে, কিছু কিছু একই আছে। হাত বদল হইতে হইতে আমাদের পর্যন্ত আসছে, যে আমাদের পর্যন্ত যে আসে এখানে এসে একটা ব্যাপক দাম বেড়ে যায়। নগরীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে লেবু, শসা, কাঁচামরিচের দাম কিছুটা কমলেও এখনও তা ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। বাধ্য হয়ে ক্রেতারা প্রয়োজনের তুলনায় এসব সবজি কিনছেন সীমিত পরিমাণে। কাঁচা বাজারে আপনার কোনো মজুদ কোল্ড স্টোরেজ আছে সরকারের পক্ষ থেকে? ক্রয়ের বিষয়টা আমার তো বাজেট ফিক্সড, স্যালারির উপরে যাওয়া যাবে না, সেক্ষেত্রে আমাকে ইউজ কমাতে হবে। রাজধানীর মোহাম্মদপুর বাজারে এক সপ্তাহ আগে বেগুন বিক্রি হয়েছে 140 টাকা প্রতি কেজি। বর্তমানে এর দাম প্রতি কেজি 120 টাকা। একই সময়ের ব্যবধানে লেবু 120 থেকে 140 টাকার স্থলে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। পাশাপাশি কাঁচা মরিচের দাম 80 থেকে 100 টাকা বেড়ে দাঁড়িয়ে বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। কাঁচা মরিচের কেজি 120 থেকে 160 টাকা, কোয়ালিটির উপরে দাম, এক একটা এক এক রকম। লেবু আছে 60 টাকা হালি, 80 টাকা হালি। মোকাম থেকে কিনে আনি বাড়তি বেশি, কিছু বাড়তি বেচতে হয়, নইলে আমরা চলবো কেমন। এদিকে ছোলার দাম স্থিতিশীল, আর পেঁয়াজ ও রসুনের বাজার প্রায় ক্রেতা শূন্য। ছোলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকা, আর পেঁয়াজ 10 টাকা কমে 40 ও রসুন 40 টাকা কমে 80 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন চাহিদার উপর নির্ভর করে ওঠানামা করছে বাজারের সকল ধরনের পণ্যের দাম। কয়েকদিনে তো গত সপ্তাহ এই সপ্তাহে প্রতি কেজি 20-25 টাকা 30 টাকা কম আছে প্রতি সপ্তাহে, ওই গত সপ্তাহ থেকে এই সপ্তাহে। আর প্রথম রেজারের দেখলে চাহিদা বেশি ছিল, বিধায় দাম একটু বেশি ছিল। এই বর্তমানে বিক্রি হইতেছে না, 35 থেকে 40 টাকা কেজি, তাও বেচতে পারতেছি না। রসুন, আদা ওই রকম, আদার দাম একটু হালকা 100 টাকা কেজি। পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে তা স্বল্প পরিমাণে দামের নিম্নগতিকে ক্রেতারা মানতে নারাজ। সকলেই চান ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক সকল পণ্য। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আগামী 10 মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে বগুড়ার শিবগঞ্জে জুমার নামাজের আগে একথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এদিকে দুর্নীতি কমাতে দেশজুড়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে বলে জানিয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। নাজমুল ইসলামের আরেকটি প্রতিবেদন। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আগামী 10 মার্চ সেখানে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে এটি হবে তার প্রথম বগুড়া সফর। শুক্রবার মহাস্থানগড় এলাকায় জুমার নামাজের আগে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। কিন্তু আমাদের বগুড়ার প্রিয় সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়াবাসীকে ছেড়ে যাবেন বা ছেড়ে গেছেন, এরকম ঘোষণা কিন্তু উনি দেননি। এবং আপনারা খেয়াল করবেন, উনি আসন রেখেছেন গুলশানে, কিন্তু ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম উদ্বোধন করতে আসছেন বগুড়া 10 তারিখে।
এতে তো প্রমাণিত হয় যে উনি বগুড়ার মানুষকে মনে রেখেছেন, বগুড়ার মানুষকে উনি ভালোবাসেন এবং বগুড়ার মানুষের পাশে আছেন। এদিকে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার সাথে সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার সকালে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে একথা জানান তিনি। জনগণ যে ভোগান্তির শিকার হয় সারা বাংলাদেশে, তার থেকে কিভাবে মুক্ত করা যায় আমরা চিন্তা করছি। আধুনিক বিশ্বে পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে ভূমি ব্যবস্থায় ওয়ান স্টপ সেন্টার। এদিকে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তথ্যমন্ত্রী। মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব, তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। এছাড়া প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউজে তিনি একথা বলেন। আমরা সামনে সবাই মিলে একত্রে বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে একটা বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, একটা জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত দেশে পরিণত করব। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ। রমজানের সংযম আর আত্মশুদ্ধির মাস চললেও ঈদকে ঘিরে আনন্দের প্রস্তুতি থেমে নেই কোথাও। রাজধানী বিপণী বিতানগুলোতে ধীরে ধীরে বাড়ছে ভিড়, জমে উঠেছে কেনাকাটা। নতুন পোশাক, ফ্যাশন আর প্রিয়জনের মুখে হাসি ফোটানোর প্রস্তুতিতে ব্যস্ত নগরবাসী। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। রমজানের আবহে সংযমের বার্তা থাকলেও ঈদের আনন্দের প্রস্তুতিতে প্রাণ ফিরে পাচ্ছে রাজধানী। নতুন কাপড়ের ঘ্রাণ, সারি সারি পাঞ্জাবি, ঝুলে থাকা শাড়ির বাহার, সব মিলিয়ে যেন এক উৎসবের চিত্রপট। ছোট্ট শিশুরা বাবার হাত শক্ত করে ধরে আছে, চোখে নতুন জামার স্বপ্ন। মায়েরা হিসাব করছেন রং, কাপড় আর দামের। তুলনামূলক স্বস্তিতে কেনাকাটা করছেন ক্রেতারা। নেই অতিরিক্ত ভিড়, নেই দীর্ঘ লাইনের ক্লান্তি। প্ল্যান করে আসা যে ভিড় একটু কম হবে, আর যেহেতু রোজা সকালের দিকে এসে যেন ওটা শেষ করতে পারি। আমাদের তো বয়স হয়ে গেছে, এখন এসে আগের মতো নিজের মজা পাইনি। ছোটবেলায় আব্বার সাথে কিনতাম, জামা কিনবো, এমনি অর্নামেন্টস কিনবো, আর অনেক কিছু কিনবো। মার্কেটের অবস্থা তো তুলনামূলক গরমই, তারপরেও কিছু করার নাই, নিতে তো হবেই। ব্যবসায়ীরাও বলছেন দিন যত গড়াবে ভিড় তত বাড়বে। এখন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাচ্ছে, শুকরিয়া। সামনে হয়তো হইতে পারে আরো 10-20 দিন রয়েছে, জমজমাট বেচা কেনা হচ্ছে, আমাদেরও আমরা খুশি। সংযম আর সহমর্মিতার শিক্ষা বুকে নিয়েই এগিয়ে চলছে ঈদের প্রস্তুতি। লক্ষ্য একটাই, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার কিছু নামগুলো জানিয়ে দিচ্ছি আবার। নরসিংদীতে ধর্ষণের পর হত্যায় গ্রেফতার 5, এখনো ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত নুরা। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশু কিশোরী ধর্ষণ ও হত্যায় স্তম্ভিত জাতি, মন্তব্য জামায়াত আমিরের। নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বদ্ধপরিকর সরকার, বললেন মির্জা ফখরুল। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন। এবং আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। পাল্টাপাল্টি হামলায় নিহত 228, আহত 3 শতাধিক। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।